ফিরে এলাম বিরতির পর। চলো এবার দেখে নিই আমরা ল অফ ডিমান্ড কাকে বলে। কেমন, একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা জিনিসের দাম যদি বাড়ে তাহলে চাহিদাটা কমে যায়। তাহলে সেইটারই রেফারেন্সেতে আমরা দেখলাম কি, আমরা দেখলাম কোনো একটা জিনিসের দাম ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজ করবে। ঠিক একইভাবে দাম যদি ডিক্রিজ করে কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ করবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের একটা ইনভার্স রিলেশন রয়েছে, বিপরীতমুখী সম্পর্ক। এই ইনভার্স রিলেশনটাকেই আমরা অ্যাকচুয়ালি ল অফ ডিমান্ডের মধ্যে এক্সপ্লেন করি, যেখানে আমরা ল অফ ডিমান্ডেতে বলে থাকি যে আদার ফ্যাক্টরস যখন কনস্ট্যান্ট থাকে, এই আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট এই জিনিসটাকে একটা ল্যাটিন টার্ম দিয়ে বোঝানো হয়। সেই ল্যাটিন টার্মটা হলো সেটেরিস পেরিবাস। সেটেরিস পেরিবাস কথাটার অর্থই হচ্ছে আদার ফ্যাক্টরস রিমেনিং কনস্ট্যান্ট। তার মানে সেটেরিস পেরিবাস কন্ডিশন যখন হোল্ড করবে, এরকম অবস্থাতে কোনো জিনিসের দাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড ফল করবে, আর কোনো জিনিসের দাম কমলে কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ করবে। এটাকে আমরা বলছি ল অফ ডিমান্ড। কেমন, এই ল অফ ডিমান্ডটাই এবার আমরা দেখব গ্রাফিক্যালি কিভাবে প্লট করা যায়। গ্রাফ কেন আমরা আঁকবো, তার কারণ হচ্ছে যে কোনো একটা কনক্লুশন বা যে কোনো একটা রিলেশন, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে সেটার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের তৈরি হয়। গ্রাফের দিকে তাকালে জানবে একটা লকে যখন আমি একটা ওয়ার্ডের থ্রু দিয়ে এক্সপ্লেন করছি সেটা যত ভালো বোঝা যায়, গ্রাফের দিকে তাকালে এক ঝটকায় সেটা সম্পর্কে ইমপ্রেশনটা ভীষণ ভালো তৈরি করা যায়। সেই কারণটার জন্যই আমরা এখানে গ্রাফের সাহায্য নেব। দেখা যাক গ্রাফটা কিভাবে আঁকা যায়। আগে যখন আমি এক্সাম্পল বলছিলাম চা এবং চায়ের ডিমান্ডের, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে কোনো একটা জিনিসের দাম, ধরা যাক চায়ের কথাই বলি, তাহলে চায়ের ক্ষেত্রে দেখেছিলাম কোনো এক চায়ের দাম যখন 5 টাকা ছিল, তখন সেক্ষেত্রে আমরা সারা দিনে 10 কাপ চা খেয়েছিলাম। দাম যখন বেড়ে 7 টাকা হয়েছিল, আমরা চায়ের ডিমান্ড কমিয়ে 8 কাপ করে দিয়েছিলাম। তাহলে দেখো, দাম যখন বাড়লো চাহিদা তখন কমলো। এই ইনভার্স রিলেশনটাকেই যখন আমরা গ্রাফিক্যালি প্লট করব, তখন আমরা যে কার্ভটা পাবো সেই কার্ভটাকে আমরা বলবো ডিমান্ড কার্ভ। এই গ্রাফটাতে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসেতে প্লট করব প্রাইসের ভ্যালুগুলোকে, এবং হরাইজন্টাল অ্যাক্সিসেতে আমরা প্লট করব কোয়ান্টিটি ডিমান্ডের ভ্যালুগুলোকে। কেমন, এবার দেখা যাক, ধরা যাক কোনো একটা সময়তে চায়ের দামটা যখন 5 টাকা, ধরা যাক এটা হলো সেই প্রাইসটা 5 টাকা। এমত অবস্থাতে কোয়ান্টিটি ডিমান্ড কত না 10 ইউনিট। কোয়ান্টিটি ডিমান্ড যদি 10 হয় তাহলে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস কোয়ান্টিটি ডিমান্ড অ্যাক্সিস বরাবর ডান দিকে যাব। ধরা যাক এইটা হলো 10 ইউনিট, তাহলে 5 টাকা দামি চা 10 ইউনিট কনজিউম করি, তার মানে আমি 5 টাকা থেকে সোজা ডান দিকে এলাম, 10 ইউনিট চা আমি সোজা ওপর দিকে উঠলাম। এই যে পয়েন্ট আমি পেলাম, এই পয়েন্টটা দেখো গ্রাফের উপরে একটা সিঙ্গেল পয়েন্ট, যেটা আমাকে সহজেই বুঝতে সাহায্য করছে যে জিনিসটার দাম যখন 5 টাকা আমি সেটা 10 ইউনিট কনজিউম করি। এইবার প্রাইসটা ইনক্রিজ করলো, চায়ের দাম বেড়ে 5 থেকে 7 হলো। স্বভাবতই কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে না কমবে? স্বাভাবিক নিয়মেই কোয়ান্টিটি ডিমান্ড কী হবে বলেছি, কমবে, চায়ের দাম যেহেতু বেড়েছে। তাহলে আমরা 10 থেকে এবার বাঁ দিকে হাঁটা লাগাবো, যার ফলে কোয়ান্টিটি ডিমান্ডটা ফল করে হবে 7। যখন ডিমান্ডটা ফল করে কোয়ান্টিটি ডিমান্ডটা তখন হবে 8। 8 যখন হবে তখন সেক্ষেত্রে
7 প্রাইসে কোয়ান্টিটি ডিমান্ড 8 এবং এই 7 এবং 8 দুটো একে অপরের সাথে মিললে দেখো আমরা এই পয়েন্টটা পাবো, এবং এই পয়েন্টটা যখনই আমরা পাবো তখন এই ইন্টারসেকশন পয়েন্টটা আমাদের এক্সপ্লেন করবে যে চায়ের দাম যখন 7 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড তখন 8 টাকা। এই দুটো পয়েন্টকে এবার যদি আমরা একটা লাইন দিয়ে কানেক্ট করি, দেখো বাঁ দিক থেকে ডান দিকে একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন পাওয়া গেল। এই ডাউনওয়ার্ড স্লোপিং লাইনটাই কিন্তু ওই প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের যে ইনভার্স রিলেশনটা আমরা আগে পড়লাম সেটাকে গ্রাফিক্যালি এক্সপ্লেন করলো। তাহলে এই প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের ইনভার্স রিলেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো এই ডাউনওয়ার্ড স্লোপিং লাইনটা, এবং এই ডাউনওয়ার্ড স্লোপিং লাইনটাকেই সেই জন্য আমরা বলবো ডিমান্ড কার্ভ। তাহলে একটা ডিমান্ড কার্ভ নর্মালি কীরকম দেখতে হলো, দেখতে পাচ্ছ ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট, রাইট? এই ডিমান্ড কার্ভটা, এই যে ডাউনওয়ার্ড স্লোপিং, এটা কিসের জন্য? তার কারণ দাম যখন বেড়েছে চাহিদা তখন কমেছে। দাম বাড়া এবং চাহিদা কমা এই দুটো অ্যাকচুয়ালি একে অপরের সাথে নেগেটিভ রিলেশনে রয়েছে, যার জন্য এই ডিমান্ড কার্ভটা স্লোপটা, যেটা এই যে স্লোপটা, এটাকে আমরা বলবো নেগেটিভ স্লোপ। যার জন্য তোমাকে জিজ্ঞাসা করবে যে একটা নর্মাল ডিমান্ড কার্ভ কীরকম দেখতে হয়, আমরা বলবো নর্মাল ডিমান্ড কার্ভ দেখতে হবে ডাউনওয়ার্ড স্লোপিং or negatively sloped, downward sloping or negatively sloped। এই যে নেগেটিভলি স্লোপড এটা বলার উদ্দেশ্য কারণটাই হচ্ছে যে প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের রিলেশনটা নেগেটিভ বা ইনভার্স, রাইট? সেই কারণটার জন্য ডিমান্ড কার্ভ কীরকম দেখতে বললে আমরা এই জায়গাটাকে ফলো করি, ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপড, রাইট? এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, পরীক্ষাতে যেটা আমাদের সবসময় জিজ্ঞাসা করে যে একটা নর্মাল ডিমান্ড কার্ভ কীরকম রিলেশনস ফলো করে। আমরা সেই জন্য বলবো যে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড এই শব্দগুলো জানবে, কম্পিটিটিভ এক্সামেতে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে জিজ্ঞাসা করবে কীরকম রিলেশন, আমরা বলবো ইনভার্সলি প্রপোর্শনাল প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড, রাইট? বা কীরকম বলবো, প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে রিলেশনটা কীরকম, আমরা বলবো নেগেটিভ রিলেশন, বা আমরা বলবো অপোজিট রিলেশন। এই শব্দগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে যখন আমরা অপশনসগুলোকে পাবো। তো সেই কারণটার জন্য একটা নর্মাল ডিমান্ড কার্ভ সম্বন্ধে এই বিষয়গুলো জানতে হবে। একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ ইনভার্সলি প্রপোর্শনাল হবে, নেগেটিভলি স্লোপড হবে, বা অপোজিট একটা রিলেশনস ফলো করবে। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো চেঞ্জ ইন ডিমান্ড। চেঞ্জ ইন ডিমান্ড নিয়ে যখন আমরা কথা বলবো মাথায় রাখবে আমাদের দুটো অ্যাজাম্পশনস রাখতে হবে। এই চেঞ্জ ইন ডিমান্ড আমরা এখানে আলোচনা করব যখন প্রাইসটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে এবং ডিটারমিনেন্টস অফ ডিমান্ডের মধ্যে আমরা যে আদার ফ্যাক্টরসগুলো পড়েছিলাম তার মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরকে ভেরিয়েবল থাকতে হবে, রাইট? সেটা ইনকাম হতে পারে, টেস্ট প্রেফারেন্স হতে পারে, যে কোনো কিছু। এই জিনিসগুলো যখনই ভ্যারি করবে তখন আমরা দেখতে চাইবো যে ডিমান্ডের উপরে কী প্রভাব পড়ে, অর্থাৎ প্রাইস কনস্ট্যান্ট থাকা অবস্থাতে আদার ফ্যাক্টরসগুলোর মধ্যে কোনো একটা ফ্যাক্টর চেঞ্জ করলে ডিমান্ডের ওপরে কি চেঞ্জ হয় সেটাকে আমরা বলে থাকি চেঞ্জ ইন ডিমান্ড। কেমন? একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক একজন ইন্ডিভিজুয়াল লোক, সে সারা মাসে কোনো একটা প্রোডাক্ট কনজিউম করে। যে প্রোডাক্টটাকে কনজিউম করে সেই প্রোডাক্টের দাম ধরা যাক 10 টাকা, তার ইনকাম ধরা যাক 100 টাকা। এই রকম অবস্থাতে সে যেটা ডিমান্ড করে
ধরা যাক সেটা 20 ইউনিট, রাইট? এক্ষেত্রে আমরা যদি এই ঘটনাটাকে গ্রাফিক্যালি প্লট করতে চাই তাহলে খেয়াল করো ডিমান্ড কার্ভের গ্রাফেতে আমরা কি কি প্লট করতে পারি? প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড। ইনকামটা খেয়াল করো গ্রাফের মধ্যে কোথাও কিন্তু করা নেই। তাহলে এক্ষেত্রে আমরা কোন দুটো জিনিসকে প্লট করব না, এখানে প্রাইস আর এখানকার ডিমান্ডকে। প্রাইস আমরা দেখতে পাচ্ছি 10, ডিমান্ড ধরা যাক 20। তাহলে প্রাইস এবং ডিমান্ড মিলে এই পয়েন্টটা আমাদের দেবে যখন ইনকাম কিনা 100 ইউনিট, তাই তো? এইরকম অবস্থাতে ধরা যাক প্রোডাক্টের দাম একই রয়ে গেল। আমরা প্রথমেই কি বলেছি? চেঞ্জ ইন ডিমান্ডে প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে। প্রাইসটাকে কনস্ট্যান্ট রাখা অবস্থায় আমরা ইনকামটাকে বাড়িয়ে 100 থেকে 200 করলাম। এমত অবস্থাতে ডিমান্ডটাকে বাড়িয়ে 20 থেকে 40 হবে। তার কারণ খেয়াল করো ইনকামটা এক্ষেত্রে বাড়লো, যার জন্য যে কোনো প্রোডাক্টেরই ডিমান্ডটা বাড়বে কিন্তু দামটা একই রয়েছে। এই রকম অবস্থাতে খেয়াল করো যে দাম যদি 10ই থাকে কিন্তু ডিমান্ড যদি বেশি হয়ে যায় তাহলে আমরা 20 থেকে বেশি ডিমান্ড করব, মানে আগের থেকে ডান দিকে মুভ করব। তাহলে এখন আমরা চলে যাচ্ছি 40 এই ইউনিটটাতে। তাহলে 40 ইউনিটেতে যদি আমরা বেশি ডিমান্ড করি তাহলে দেখো আগে আমরা 10 প্রাইসে আগে আমরা 20 ডিমান্ড করছিলাম, এখন সেম প্রাইসে আমরা এখন 40 ডিমান্ড করছি। এই যে আমরা ডিমান্ডটা আগের থেকে বাড়ালাম, খেয়াল করে দেখো আমাদের এখানে একটা ডান দিকে আমরা মুভ করে গেলাম। তাহলে আগে এই যে ডাউনওয়ার্ড স্লোপিং লাইনটা আমরা পেতাম, এখন আগের থেকে বেশি ডিমান্ড সেম প্রাইসে করার জন্য আমরা এখন বেশি ডিমান্ড করছি, যার ফলে ওভারঅল ডিমান্ড কার্ভটা এক্ষেত্রে ডান দিকে শিফট করে গেল। তার মানে বোঝা গেল যে ইনকামটা বাড়ার ফলে ডিমান্ডটা বেড়েছে। ইনকাম বাড়ার ফলে যেহেতু এক্ষেত্রে ডিমান্ডটা বাড়লো, তারই ফল হিসেবে ডিমান্ড কার্ভটা রাইটওয়ার্ড শিফট করে গেল। এই রাইটওয়ার্ড শিফটটাকে আমরা এক্ষেত্রে বলছি ইনক্রিজ ইন ডিমান্ড। এবং এই ইনক্রিজ ইন ডিমান্ড গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করলো? ইনক্রিজ ইন ডিমান্ড গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলো যে রাইটওয়ার্ড শিফট, অর্থাৎ কোনো ডিমান্ড কার্ভ যখন রাইটওয়ার্ড শিফট করবে তখন ডিমান্ডের ওভারঅল একটা ইনক্রিজ হবে। এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই ইনক্রিজ ইন ডিমান্ড কাকে রিপ্রেজেন্ট করছে? না রাইটওয়ার্ড শিফট অফ দ্য ডিমান্ডকে রিপ্রেজেন্ট করলো। ঠিক একইভাবে আমরা চলে যাচ্ছি পরেরটাতে, যেখানেতে আমরা দেখতে পাবো যে সেম সিচুয়েশনেতে যদি ইনকামটা কমে যায় তাহলে ডিমান্ড কার্ভের ওপরে কি এফেক্ট পড়বে দেখা যাক। ধরা যাক আগের মতোই আমি করে নিই, প্রাইস, ইনকাম এবং কোয়ান্টিটি ডিমান্ড। তাহলে দাম ছিল 10 টাকা, ইনকাম ধরা যাক আমার 100 ইউনিট, কোয়ান্টিটি ডিমান্ড 20। এবার দাম 10ই আছে, ইনকাম আমার কমে হয়ে গেছে 50 টাকা। স্বভাবতই আমি আর আগের মতো ডিমান্ড করতে পারবো না, যার ফলে আমার ডিমান্ডটা কমে হয়ে গেল 10 ইউনিট। এবার যদি আমি এটাকে গ্রাফিক্যালি প্লট করি তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইসটা থাকবে আর হরিজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিমান্ডটা থাকবে। তাহলে দেখো এই জায়গাতে আমরা প্রথম কেসটাকে যদি কনসিডার করি তাহলে প্রাইস 10, কোয়ান্টিটি ডিমান্ড 20, এই দুটোকে নিলে আমরা এই পয়েন্টটাতে লাই করব এবং ইনিশিয়াল ডিমান্ড কার্ভ হবে এটা, যেটাকে ধরা যাক আমরা বললাম ডি নট। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ইনকামটা ফল করে গেছে। ইনকামটা ফল করার জন্য
সেম প্রাইসে 50 টাকা যখন আমার ইনকাম, তখন আমার ডিমান্ডটা স্বভাবতই আমাকে কম করতে হচ্ছে, এবং সেই কারণটার জন্য আগে আমি 10 টাকাতে যেখানে 20 ইউনিটস কনজিউম করছিলাম, এখন আমি 10 ইউনিটস কনজিউম করব। এবার তার ফলে 20-র জায়গাতে আমার ডিমান্ডটা ফল করে 10 ইউনিটসে চলে আসবে। তাহলে এখন আমি 10 প্রাইসে 10 ইউনিটস কনজিউম করছি, মানে এই পয়েন্টটাতে লাই করলাম। তাহলে দেখো সেম প্রাইসে আগের থেকে কম ডিমান্ড করছি, যার জন্য ডিমান্ড কার্ভটা বাঁ দিকে প্যারালালি শিফট করে গেল। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে ওভারঅল ডিমান্ডটা কমে গেল। এই ঘটনাটাকে আমরা বলবো ডিক্রিজ ইন ডিমান্ড। খেয়াল করে দেখো, এই ডিক্রিজ ইন ডিমান্ডের ফলে আমরা কি দেখলাম, যে ডিমান্ড কার্ভটা ওভারঅল D0 থেকে D1-এতে লেফটওয়ার্ড শিফট করে গেল। তাহলে আগের যে পেজটায় সেখানে গেলে আমরা দেখতে পাবো যে ইনক্রিজ ইন ডিমান্ড যখন হচ্ছে, তখন ইনক্রিজ ইন ডিমান্ডে রাইটওয়ার্ড শিফট হয়েছে, আর ডিক্রিজ ইন ডিমান্ড যখন হচ্ছে তখন আমরা দেখব ডিক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা ওভারঅল একটা লেফটওয়ার্ড শিফট হচ্ছে। এই যে ইনক্রিজ ইন ডিমান্ড এবং ডিক্রিজ ইন ডিমান্ড, এটাকে আমরা বলে থাকি চেঞ্জ ইন ডিমান্ড, রাইট? চল এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে থিওরি অফ সাপ্লাই। থিওরি অফ সাপ্লাই। সাপ্লাই কাকে বলে? সাপ্লাই মানে হচ্ছে যোগান। যোগান কে দেবে? যোগান দেবে যে জিনিসটাকে বিক্রি করে, অর্থাৎ সেলার। অর্থাৎ একজন সেলার একটা বিভিন্ন প্রাইসে যে পরিমাণ কমোডিটিকে বিক্রি করতে চায়, সেই পরিমাণ কমোডিটির যে বিক্রিটা, সেটাকে আমরা বলি সাপ্লাই, রাইট? তার মানে সাপ্লাই বলতে আমরা ডেফিনেশন ওয়াইজ কি মনে রাখবো? ডেফিনেশন বললে আমরা মনে রাখবো গুডস or services a seller sells at various price। যে প্রাইস ভেরিয়াস প্রাইসে সেল করছে সেটাকে আমরা বলবো সাপ্লাই। এবার এই একইভাবে এই সাপ্লাইটাও কতগুলো বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকে। কোন জিনিসগুলোর উপরে সাপ্লাই দাঁড়িয়ে থাকে এবার সেটা একটুখানি দেখে নেওয়া যাক। যেমন ধরা যাক ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, যেমন করে আমরা ডিমান্ডের বেলাতেও পড়লাম একই জিনিস, আমরা এক্ষেত্রেও দেখে নিচ্ছি ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। ডিটারমিনেন্টস অফ সাপ্লাই এর মধ্যে প্রথমে আমরা যেটা পাবো সেটা কি, স্বাভাবিকভাবেই যেমন করে আমরা ডিমান্ডের ক্ষেত্রে পেয়েছিলাম এক্ষেত্রেও এক, সেটা হচ্ছে প্রাইস অফ দ্য গুড, রাইট? ঠিক একইভাবে কোনো একটা জিনিসকে যখন বানানো হয়, জানবে সেই জিনিসটা বানানোর সময়তে অবশ্যই করে র মেটেরিয়াল লাগে। এবার এই র মেটেরিয়ালের দামও যদি উত্তরোত্তর কোনোভাবে চেঞ্জ হয়, তাহলে সাপ্লাইটাও পরিবর্তিত হতে থাকে। সেই কারণটার জন্য সেই র মেটেরিয়ালের দাম গুরুত্বপূর্ণ। তাহলে প্রাইস অফ দ্য র মেটেরিয়ালস। 3 নম্বরে যেটা, সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেকনোলজি, রাইট? 4 নম্বর গভর্নমেন্ট পলিসি। এই বিষয়গুলোকে আমরা বলবো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। এবং এই ডিটারমিনেন্টস অফ সাপ্লাই এর মধ্যে সেম লজিকেতে আমরা এক্ষেত্রে 1 নম্বর যে ফ্যাক্টরটা, সেটাকে আমরা বলবো প্রাইমারি ফ্যাক্টর। ঠিক যেমন ডিমান্ডের বেলায় করেছিলাম, সেই জন্য এখন একটু সোজা। আর পরের যে ফ্যাক্টরগুলো সেগুলোকে আমরা বলবো আদার ফ্যাক্টরস। কেমন? সেই জন্য প্রথমে এটা হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর, তারপরেরগুলো হচ্ছে আদার ফ্যাক্টরস। এই ডিটারমিনেন্টস অফ সাপ্লাইগুলোকে মাথায় রেখে যে কোনো একজন সাপ্লায়ার কোনো একটা প্রোডাক্টকে প্রডিউস করে এবং সাপ্লাই করে থাকে। হলো নেক্সট, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্লাইটা কি নিয়ম ফলো করে হয়। অর্থাৎ এবার আলোচনার বিষয় হচ্ছে ল অফ সাপ্লাই।
ল অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ল অফ সাপ্লাইতে ধরা যাক একজন বিক্রেতা, সে কোনো একটা জিনিস বিক্রি করে, তাহলে সে যেটাকে বিক্রি করে সেটা হচ্ছে দাম, আর সে যেটাকে সেল করবে সেটা হচ্ছে সে যেটা বিক্রি করবে সেটা হচ্ছে দাম, আর সে যেটা সেল করছে সেটা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই। এবার দাম এবং কোয়ান্টিটি সাপ্লাইটাকে যদি আমরা প্লট করি বা এটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা লটা পাবো। ধরা যাক কোনো একটা জিনিসের দাম হলো 5 টাকা, এমত অবস্থায় দোকানদার সেটা সাপ্লাই করছে 10 ইউনিট, দামটা বেড়ে হলো 7 টাকা। দোকানদার বেশি সাপ্লাই করবে না কম সাপ্লাই করবে? বিক্রি হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু দোকানদার বেশি বিক্রি করতে চাইবে না কম বিক্রি করতে চাইবে? স্বাভাবিক নিয়মই দোকানদার বেশি বিক্রি করতে চাইবে, দামটা বেড়েছে, সে বেশি করে বিক্রি করে বেশি ইনকাম করতে চাইবে। সেই জন্য সেক্ষেত্রে সাপ্লাইটা তখন বেড়ে হবে 10 থেকে 12। তাহলে দেখো এক্ষেত্রে কি হলো, দোকানদার যখন জিনিসটার দাম যখন বাড়লো, দোকানদার তখন সেটার সাপ্লাইটাকে বাড়িয়ে দিল। তাহলে আমরা এবারে কি দেখলাম? দেখলাম কোনো জিনিসের দাম যদি বাড়ে তাহলে সেই জিনিসের কোয়ান্টিটি সাপ্লাই বাড়বে। ঠিক একইভাবে কোনো জিনিসের দাম যদি কমে তাহলে কোয়ান্টিটি সাপ্লাইও কমবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই অ্যাকচুয়ালি আমরা বলবো ল অফ সাপ্লাই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাম এবং কোয়ান্টিটি সাপ্লাই একই দিকে মুভ করছে, দাম বাড়লে সাপ্লাই বাড়ছে, দাম কমলে সাপ্লাই কমছে। তাহলে এই জায়গাটাকে আমরা দাম এই দুটোর মধ্যে আমরা যে রিলেশনটা পাচ্ছি সেই রিলেশনটাকে আমরা বলবো ডাইরেক্ট অর পজিটিভ রিলেশন। তাহলে প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাইয়ের রিলেশনটা কীরকম না ডাইরেক্ট বা পজিটিভ, এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা একটুখানি এই ল অফ সাপ্লাইটাকে গ্রাফিক্যালি প্লট করে দেখার চেষ্টা করব, রাইট? তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি আগেই বললাম করলে যেটা হয় সেটা হচ্ছে এক ঝটকায় আমরা পুরো বিষয়টা সম্বন্ধে একটা ধারণা পেতে পারি, এবং সেই ধারণাটার জন্যই আমরা এইবার ওই সেম ডেটাটাকেই গ্রাফিক্যালি প্লট করছি, যেখানে প্রাইস 5 হলে কোয়ান্টিটি সাপ্লাই 10 ছিল, আর দাম বেড়ে 7 হয়েছিল যখন কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে 12 হয়েছিল। এই বিষয়টাতেই আমরা কোয়ান্টিটি সাপ্লাইটাতে দেখতে পাচ্ছি, দেখো যে প্রাইস কোয়ান্টিটি সাপ্লাই এটাকে গ্রাফিক্যালি প্লট করলে দাম 5, 10 এই পয়েন্টটা পাবো, দাম বাড়ছে, কোয়ান্টিটি সাপ্লাইও বাড়ছে, এবং এই পয়েন্টটা পাচ্ছি, দুটোকে কানেক্ট করলাম এবং কানেক্ট করলে সাপ্লাই কার্ভ পাওয়া গেল, রাইট? এই যে সাপ্লাই কার্ভটা এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ, সেই জন্য মাথায় রাখতে হবে নর্মাল সাপ্লাই কার্ভ কীরকম দেখতে হবে না আপওয়ার্ড স্লোপিং অর পজিটিভলি স্লোপড, রাইট? আপওয়ার্ড স্লোপিং এবং পজিটিভলি স্লোপড। এবার ঠিক একইভাবে আমি একটুখানি বলে দিই চেঞ্জ ইন সাপ্লাই, যেমন করে আমরা চেঞ্জ ইন ডিমান্ড করেছিলাম, এক জিনিস চেঞ্জ ইন সাপ্লাই আমরা দেখব। এক্ষেত্রে আমরা পাবো চেঞ্জ ইন সাপ্লাইয়ের ক্ষেত্রেও সেম গল্প, যেখানে প্রাইসটা কনস্ট্যান্ট, আদার ফ্যাক্টরসগুলো ভ্যারিয়েবল, এবং সেটার রেফারেন্সে প্রাইস কোয়ান্টিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখব যে ইনক্রিজ কোয়ান্টিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখব যে ইনক্রিজ ইন সাপ্লাই যদি হয় তাহলে সাপ্লাই কার্ভটা ডান দিকে শিফট করে যাবে, আর ডিক্রিজ ইন সাপ্লাই যদি হয় তাহলে সাপ্লাই কার্ভটা বাঁ দিকে শিফট করে যাবে। সেই জন্য এই ঘটনাটাকে, বাঁ দিকের ঘটনাটাকে আমরা বলবো ইনক্রিজ ইন সাপ্লাই, আর ডান দিকের ঘটনাটাকে আমরা বলবো ডিক্রিজ ইন সাপ্লাই। আজকে তাহলে এখানেই শেষ করলাম।